বলো সুভাষ, তোমার বক্তব্যের পরেই কমিটি তার ডিসিশন জানাইবে। একজন শিক্ষক ছাত্রকে শাসন করে, এটাই নিয়ম, আর তুমি তার বিরোধিতা করছো। আমার কাছে এটা অত্যন্ত লজ্জার এবং নিন্দার যে আমার পরিবারের একজন, আমার সন্তান, নিজের পিতৃতুল্য শিক্ষকের গায়ে হাত তুলে। দোহাই তোমার, এই ভুলটা তুমি করো না। তুমি ক্ষমা চেয়ে নাও, না হলে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। দৌড়ে জিততে গেলে দুপা পিছিয়ে দৌড় শুরু করতে হয় সুভাষ। আমার কাজের জন্য আমি বিন্দু মাত্র অনুতপ্ত নই। আমার মনে হয়েছিল সময় থাকতে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। না হলে পরে আক্ষেপ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না। আমি আক্ষেপ করতে চাইনি স্যার, তাই প্রতিবাদ করেছি। সুভাষ, তুমি যা বলিতেছ বুঝিয়া বলিতেছ? হ্যাঁ স্যার, কাজটা করার আগে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে একজন ছাত্র হয়ে স্যারের গায়ে হাত তোলা ঠিক হবে কিনা, কিন্তু আমি উত্তর পেয়েছি এই কাজটা না করলেই আমার অন্যায় হবে। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি বলে। তাই আমি কোনো ক্ষমা চাইব না। আর যদি প্রশ্ন করেন আমি এই কাজটা কেন করেছি, তার ব্যাখ্যা আমি আগেই দিয়েছি স্যার। এর জন্য তোমাকে চরম শাস্তির মুখে পড়তে হতে পারে। আমি প্রস্তুত স্যার। ঠিক আছে সুভাষ, তুমি কলেজে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। সুভাষ, সুভাষ কি হলো? একটা চা দেবে? সুভাষ কি হলো বলবে তো? বলছি, দাঁড়াও। বসি, এসো এসো। কি হলো এবার বলবে? সুভাষ, কি বলেন ভাইস চ্যান্সেলর স্যার? কিছু জানালেন? অপেক্ষা করতে বলেছে। আর এমনিতেও পরীক্ষা দেওয়ার পর ফলাফল নিয়ে চিন্তা করতে আমি রাজি নই। এখন সব দুশ্চিন্তাও কেটে গেছে, বেশ স্বস্তি বোধ করছি জানো। ততক্ষণ তোমরা বরং এক কাজ করো, এই ক্যান্টিনে বোধহয় আর খাওয়ার সুযোগ পাবো না। আমাকে একটু ভালো করে খাইয়ে দেবে তোমরা? তোমার একটুও দুশ্চিন্তা হচ্ছে না সুভাষ? তুমি এত স্বস্তিতে আছো কি করে? কি বিপদে পড়লে বলো তো তুমি সুভাষ? বিপদ কিসের চারু? এই কাজ করলে যে শাস্তির সম্মুখীন হতে হবে সেটা সবাই জানত।
আর কাজটা করতে না পারলে দিনের পর দিন আমাদের যে অপমানের সম্মুখীন হতে হয়, সেটা আরো বড় শাস্তি হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। তোমাদের ভালো তো লাগছে, সেটা তো কেউ বলছো না একবারও। তুমি যে বলেছিলে সুভাষ, আমরা যা করব একসাথে করব। ওই ওটেন স্যারের জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব, এতদিনের আড্ডা এইভাবে শেষ হয়ে যাবে? কি বলছো আনন্দ? তোমায় কে বললো আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে? হ্যাঁ, হয়তো এই কলেজে আর একসাথে ঢুকতে বেরোতে পারবো না, এই ক্যান্টিনে বসে আর গল্প আলোচনা করার সুযোগও পাবো না, কিন্তু কার এত সাধ্য যে আমাদের বন্ধুত্ব আটকায়? তোমার বাড়িতে জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছো? বাড়ির কথা ভাবলেই দুশ্চিন্তা হচ্ছে চারু। বাবা, মা, দাদা, বৌদিদিরা এই ব্যাপারটা সহ্য করতে পারবেন কিনা জানি না। কিন্তু সুভাষ, তুমি এত ভালো ছাত্র, তোমার পড়াশোনার যদি... সুভাষ, ওরা তো এখনো কেউ কিছু জানাননি, তোমরা কেউ ভরসা হারিও না। আনন্দ, যেই দেশে স্বদেশীদের পরিচয় হয় ডাকাত আর শাস্তি হয় ফাঁসি, সেই দেশে একজন ভারতীয় ছাত্র একজন সাহেব শিক্ষকের অন্যায়ের প্রতিবাদ করলে তার কি শাস্তি হতে পারে সেটা তোমার আমার সকলেরই জানা। আমি সবকিছুর জন্যই প্রস্তুত। সুভাষ, তোমাকে প্রিন্সিপাল সাহেব ডাকছেন। আসছি। কি দেখলি শুনি? প্রেশার এখন অনেকটাই বেশি আছে। বাবা, আপনি এত উদ্বিগ্ন হবেন না, শরীর খারাপ হচ্ছে এতে। বাবা, আপনি তো ছবিকে চিঠি দিয়ে পাঠিয়েছেন, ও ফিরে আসুক, নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। এত সহজ হবে না শরৎ। অনেক ভেবেচিন্তেই সুভাষ সিদ্ধান্ত নেয়, তারপর তাকে সেখান থেকে ক্ষমা চাওয়ানোটা প্রায় অসম্ভব। অনেক সাধ্য সাধনা করে ওকে রাজি করানো হয়েছে শরৎ। তুমি একবার সুভাষের সাথে আলাদা করে কথা বলো শরৎ। ও তো তোমার কথা শোনে। ওকে বুঝিও, ওকে বলো যে এই ধরনের কাজ যেন ও আর না করে। তার কারণ এই ধরনের কাজ ও যদি করতে থাকে তাহলে ওর ছাত্র জীবন অনিশ্চয়তায় ভরে যাবে। ছাত্র জীবনই হলো একজন মানুষের ভবিষ্যৎ। এখন ত্যাগ স্বীকার না করলে যে নিজেকে কোনোদিনও মুক্ত করতে পারবো না মেজদাদা। তুমি মাকে বলো আমার সাথে তোমাদের দেখা হয়নি, আমায় দয়া করে ফিরে যেতে বলো না মেজদাদা।
সবই কি কারোর কথা শুনবে বাবা? ওর মনে কি চলছে সে আমি বুঝতে পারছি। যার মেরুদণ্ডটাই অন্যভাবে তৈরি, তাকে বুঝিয়ে কি লাভ হবে বাবা? কি হলো শরৎ, চুপ করে গেলে যে? তার মানে কি সুভাষের কর্মকাণ্ডগুলোকে তুমি সমর্থন করছো? বাবা, সুবি আমার সাথে পরামর্শ করে ঠিকই, কিন্তু ওর দ্বিমত থাকলেও আমার কথাও মেনে নেয় না। ওর যেটা মনে হয় ও সেটাই করে। বুঝতে পারছি না সুবিকে কি করে বোঝাবো। করো করো, তোমরা এই করো। এই ঘন্টার পর ঘন্টা কি যে তোমরা আলোচনা করছো, এই আলোচনার কি যে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু। আরে বাবা, আমি যেটা বলছি সেটা শোনো না তোমরা। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই সুবির ধরে বেঁধে বিয়ে দাও দেখি। বিয়ের মাস পেরোবে না, সুবি বদলে যাবে, দেখো। দাদা, ছোট দাদা, কি হলো? কলেজে কি সিদ্ধান্ত নিল সুভাষ? সবকিছু মিটে গেছে তো? তারা তোমাকে ক্ষমা করেছেন তো? সুভাষ, চুপ করে দাঁড়িয়ে না থেকে বলো কি হয়েছে, পরিষ্কার করে বলো। আর তোমার লিখিতভাবে ক্ষমা চাওয়ার পরেও তারা যদি খারাপ কিছু করে থাকেন তাহলে সেটাও বলো। আইনি বিচার ব্যবস্থা নিতে হবে। কিছু করতে হবে না বাবা। কিসের চিঠি এটা? সুবি ক্ষমা চাইনি। এই জন্য কলেজ থেকে ওকে রাস্টিকেট করেছে। মানে? বহিষ্কার করেছে।
এটা তুমি কি করলে সুভাষ? এইভাবে নিজের পড়াশোনাটা বিসর্জন দিলে? তোমাকে এতবার করে আমরা বোঝালাম, আমাদের একটা কথাও তুমি শুনলে না। তুমি সব সময় নিজে যেটা বুঝেছো করেছো। বাবা মার কষ্ট, বাবা মার কথা, কোনো কিছুরই কি কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার বাবা মশাই কতটা কষ্ট পেয়েছেন সেটা তুমি বুঝতে পারছো? এই মানুষটাকে এইভাবে চুপ করে যেতে আমি কোনো দিন দেখিনি। তুমি কি করে পারলে সুভাষ আমাদেরকে এইভাবে কষ্ট দিতে, আমাদের স্বপ্নগুলোকে এইভাবে ভেঙে দিতে? তোমার বাবা ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছেন বলো তো? সে ধারণা তোমার আছে? যাও গিয়ে দেখে এসো। এসো আমার সঙ্গে, এসো। মা, আমি জানি আমি কি করেছি। বাকি দাদাদের মতো আমি তোমাদের বাধ্য সন্তান হতে পারিনি মা। নিজের আদর্শের সাথে আপোষ করতে পারবো না বলেই তোমাদের অবাধ্য হয়েছি, আঘাত করেছি তোমাদের আবেগে। কিন্তু কি করব বলো, সব কাজ তো সবার দ্বারা করা সম্ভব হয় না। কিছু কাজ এমন হয় যা করা যায় না, তার থেকে মৃত্যুও ভালো মনে হয়। বাবা, আপনি বিশ্বাস করুন, কলেজে যাওয়ার সময় মনস্থির করে গিয়েছিলাম আর কষ্ট দেব না আপনাদের, চেয়ে নেব ক্ষমা। কিন্তু শেষ মুহূর্তে আমি পারিনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে ক্ষমা চেয়ে নিতে। আমি জানি আমি যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়। পারলে দয়া করে আমায় ক্ষমা করে দিন বাবা। এ জীবনের মতন লেখাপড়ার পাঠ তবে চুকেই গেল সুভাষ। শিক্ষার মর্মটাই বুঝলে না বাবা। আপনি এ নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন আছে সুভাষ? তুমি তোমার যুক্তি দিয়ে তোমার কাজকে যুক্তিগ্রাহ্য করেছো, তাই আর কোনো কথা বলো না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমাদের কথার অমান্য করবে বা আমাদের অবাধ্য হবে, তখন আর কোনো কথা তারপরে থাকতে পারে না। তোমার এখন প্রচুর সময়, প্রচুর কাজ। যাও যাও, তুমি তোমার ঘরে যাও। এসো এখন। হাঁটতে গিয়ে চটির আওয়াজ হওয়াতে একজন শিক্ষক তার ছাত্রের গায়ে হাত তুলতে পারে, তাকে যা নয় তাই বলে অপমান করতে পারে, তার দেশ তুলে কটূক্তি করতে পারে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমায় তার জন্য ক্ষমা চাইতে হবে মা? হবে না, এইভাবে বসে ভাবলে কিচ্ছু হবে না। আগেও বলেছি, আবারও বলছি, সুবিটার বিয়ে দে, ওকে একটা ধরে বেঁধে বিয়ে দে। তবে হ্যাঁ, ওকে যেমন তেমন মেয়ের সঙ্গে বিয়ে দিলে চলবে না, ও ঘর করবে না সে মেয়ের সাথে।
ওকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিতে হবে যে মেয়ে লেখাপড়া জানে, বুদ্ধিমতী মেয়ে, যে মেয়ে ওই সুবির সঙ্গে তর্ক করে সুবিকে বদলাতে পারবে, বুঝলি প্রভা? কথা এখন আমার ভালো লাগছে না পিসিমা। এই তোর এক দোষ, বুঝলি, এই তোর এক দোষ। আরে বাবা, বসে বসে ভাবলে তোর সারা জীবনে অশান্তি হবে। হ্যাঁ, আর এই জিনিসটা বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। তাই আমি ওর ছোটবেলা থেকেই তোকে আমি বলেছি যে সুবিকে কোষে বাঁধ, প্রভাব বাঁধ। তখন তো বাঁধলি না, তাই এখন এই হাল। কিসে খামতি রেখেছিলাম পিসিমা? সব ছেলে মেয়েকেই তো সমানভাবে মানুষ করেছি। দেখ প্রভা, আমার একটা কথা ভালো করে মন দিয়ে শোন। আমার জায়ের একটা মেয়ে আছে, ওর নাম সরবাণী। আমরা সবাই বাণী বাণী বলেই ডাকি। মেয়েটা অনেকটা কি লেখাপড়া করে রে। এখন তো শুনছি সে নাকি আরো পড়াশোনা করবে বলে কলকাতায় আসবে। তা আমি বলি কি, তুই একবার জানকীর সাথে কথা বল। হ্যাঁ, তুই কথা বল, আর আমি মেয়েটাকে এ বাড়িতে আনার ব্যবস্থা করছি।